2-4টা হাতে গোনা বাদে আমি বলবো 80-90% খামারি ফ্যাটেনিংয়ে লসে আছে। যারা হয়তো অবৈধ পদে গরু লালন পালন করতেছে, তো যেহেতু যারা ফ্যাটেনিং করতেছে, তাহলে ব্রয়লার ফিড যদি গরু খায় মোটা তাজা করতে হয়, তাহলে পানি সম্পদ অধিদপ্তরে ডিক্লেয়ার করা উচিত। আর ডিক্লেয়ার যদি নাই করে তাহলে তাদের অভিযান করানো উচিত। যেরকম ভোক্তা অধিকার যেরকম অভিযান করে, তাহলে খামারিদের অভিযান করা উচিত। তোমার খামার কি খাওয়াচ্ছে গরু আমি দেখতে চাই। হঠাৎ করে চলে যায় একটা খামারে, তার খাওয়ার ম্যানেজমেন্ট দেখুক, সেখানটাই ব্রয়লার ফিড আছে কিনা, সেখানে অবৈধ বৈধ অবশ্যই 100% অবৈধ, এটা আমার জানার মতো এখন পর্যন্ত। আর যদি বৈধতায় দেয় তাহলে বলুক সবাই ইউজ করে। এটা মাঝে 3 মাস 4 মাস আমাকে এমন ভোগানো ভোগাইছে, বাড়ি থেকে 17-18 টাকা সাইলেজ কিনে গরু খাওয়ানো লাগছে। 18 টাকা সাইলেজ এইবার মার্কেটে উঠছে। এই বিজনেসটা করলো কেন? এই বিজনেসটা যারা কর্পোরেট হাউস আছে, যারা স্টক রাখছে, অনেকে বাংকারে রাখছে, তারা করছে। এটা কিছু লোক স্টক করে, হ্যাঁ, তাদের করছে। 24 কোরবানি তো আপনার ভালো গেছে, অনেক ভালো করছেন তো। কুরবানি ভালো গেছে, কিন্তু তারপর তো প্রফিটে আসতে পারি নাই। যে এখন কি কারণ আনতে পারি নাই, এটা মানে বারবারই বলি যে কস্ট মিনিমাইজই করতে পারি নাই। এত নিজে প্রোডাক্ট করতেছি, নিজের সাইলেজ নিজের, ঘাস নিজের, সব কিছু নিজের, এরপরে আসলে খুব একটা ভালো করতে পারি নাই। আর কুরবানি যে ভালো করব, মানে অনেক রিস্ক নেব, অনেক ইনভেস্ট করব, এটা রিটার্ন যে খুব একটা ভালো হবে আমার মনে হয় না। এবার দেশের অবস্থা তো আসলে আগের অবস্থার সাথে নাই, পরিবর্তন হয়েছে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাজিদ মোড়ল। বন্ধুরা, চলে এসেছি নৌবিতা এগ্রোতে। পাশে আছেন নৌবিতা এগ্রোর ওনার মুমিন ভাই। আমরা 2025-এর কুরবানির প্রস্তুতি সম্পর্কে জানতে চাই, কেমন প্রস্তুত হচ্ছে এবছর, কি পরিমাণে গরু আপনার থাকবে, কেমন যাবে? আমাদের হলো 2025-এর কুরবানির টার্গেটের যে গরুগুলো আছে, এই মুহূর্তে আমার কাছে আছে 50টা গরু, যেগুলো গরু দেখবো আর কথা বলবো। হ্যাঁ, 50টা গরু। আর হয়তো আমাদের কালেকশনে আর 20টা গরু আসবে, 20-25টা। আমরা গতবার করেছিলাম 120টা গরু, এবার আসলে এত গরু করবো না আমরা। এবার 70টা 75টা ম্যাক্সিমাম। কেন? এটা না করার কারণ হলো, প্রথমত ফ্যাটেনিংয়ে আসলে কস্টিং অনেক বেড়ে গেছে, প্রফিটটা আমি আসলে এভাবে নিতে পারছি না। হ্যাঁ, এই কারণে আসলে গরুর ইয়েটা একটু কমিয়ে দিয়েছি। আর এবার প্রচণ্ড ঘাসের সংকট এবং খড়ের দাম অনেক বেশি, ইভেন সাইলেজও পাওয়া যায় না। নিজে সাইলেজ করি, তারপর মাঝে সাইলেজ কিন্তু বাড়ি থেকে আবার সাপোর্ট দেওয়া লাগছে। যে সব মিলে যে কস্টিংয়ের সাথে আসলে ফ্যাটেনিংয়ের গরুগুলো করে আমরা খুব একটা আগাতে পারছি না। গরু আছে কেমন মার্কেটে? গরু মার্কেটে, ওভারঅল মার্কেটে যারা করবে কুরবানির গরু, খুব একটা ভালোভাবে তারা প্রস্তুতি শুরু করে নাই। না করার কারণ হলো, লং প্রজেক্টে গরু সবারই কম, সবারই 4 মাস 5 মাসের প্রজেক্ট আসবে। এই যে আমার গরু এখন কালেক্ট শুরু করবো আমরা সামনে, আছে কিন্তু মাত্র 5 মাস। 5 মাস, এই 5 মাসের আগে থেকে এখন থেকে শুরু হচ্ছে আর কি। এখন কিন্তু গত বছর রোজারিদের জন্য গরু করছিলেন, এবার রোজারদের গরু নাই আমার। 6টা মহিষ আছে রোজারিদের জন্য, মহিষগুলো আমরা রোজারদের ছাড়বো। গত বছর তো আপনি মানে 24-এর কুরবানি তো আপনার ভালো গেছে, অনেক ভালো করছেন তো। কুরবানি ভালো গেছে, কিন্তু তারপর তো প্রফিটে আসতে পারি নাই। যে এখন কি কারণ আনতে পারি নাই, এটা মানে বারবারই বলি যে কস্ট মিনিমাইজই করতে পারি নাই। এত নিজে প্রোডাক্ট করতেছি, নিজের সাইলেজ নিজের, ঘাস নিজের, সব কিছু নিজের, এরপরে আসলে খুব একটা ভালো করতে পারি নাই। আর কুরবানি যে ভালো করব, মানে অনেক রিস্ক নেব, অনেক ইনভেস্ট করব, এটা রিটার্ন যে খুব একটা ভালো হবে আমার মনে হয় না। এবার দেশের অবস্থা তো আসলে আগের অবস্থার সাথে নাই, পরিবর্তন হয়েছে। সো আমাকেও চিন্তা ভাবনা করা হচ্ছে, এবার বড় গরু করি নাই, ছোট গরু করছে। এবং মোটামুটি এইগুলো হয়তো 1.5 লাখ থেকে 2.5 লাখ 3 লাখের মধ্যে সব গরুগুলো। হ্যাঁ, সব মিলে প্রস্তুতি। যদি বলেন যে কেন করেন নাই, তাহলে কেন করেন না, উত্তর একটাই যে গরু গোখাদ্যের যে দাম এবং ঘাসের জমির অভাব, খড়ের দাম বেশি, দানাদার খাওয়ার বেশি, সব মিলে আমি যেভাবে ওর পিছনে কস্টিং করতেছি তার আউটপুটটাই পাচ্ছি না। এই কারণে আমি ডিফেন্সে আছি। এবার যেখান থেকে আপনার গরু সংগ্রহ করেন ওই সব জায়গায় গরু আছে কেমন? এবার গরু আসলে বেসিক্যালি গরু তো সংগ্রহ যেখান থেকে করি, সেই মার্কেটে গেলে বোঝা যায় না যে গরু আছে কেমন। কারণ একটা বাজারে তো প্রচুর গরু উঠে, হ্যাঁ, প্রচুর গরু উঠে, বাজারে গরু তো আর কম নাই। কিন্তু আসলে আমাদের খামারির কাছে গরু কম আছে, আমরা যারা খামারি তাদের কাছে গরু কম আছে। হ্যাঁ, এই যে সাইলেজ আমাদের নিজস্ব সাইলেজ, কিন্তু হ্যাঁ, এই যে গরু খাচ্ছে যে সাইলেজগুলো, নিজস্ব সাইলেজ, এই সাইলেজ তো এই মাত্র আসলো। মাঝে 3 মাস 4 মাস আমাকে এমন ভোগানো ভোগাইছে, বাড়ি থেকে 17-18 টাকা সাইলেজ কিনে গরু খাওয়ানো লাগছে। 18 টাকা সাইলেজ এইবার মার্কেটে উঠছে। এই বিজনেসটা করলো কেন? এই বিজনেসটা যারা কর্পোরেট হাউস আছে, যারা স্টক রাখছে, অনেকে বাংকারে রাখছে, তারা করছে। এটা কিছু লোক স্টক করে, হ্যাঁ, তাদের করছে। কিন্তু বিজনেস তা তো সাপোর্ট দিচ্ছে, এই সাপোর্টটাও পাওয়া যাচ্ছে না। আপনি 18-19 টাকা খড় কেনা লাগছে আমাকে,
কুড়া কিনা লাগে সারা জীবন 8 টাকা 9 টাকা, সে কুড়া উঠছে এবার হলো 18-19 টাকা। তো সব মিলে তো মানে আমরা যারা খামারি ফ্যাটেনিং করতেছি তারা খুব একটা ভালো নাই। কুরবানি গরু এই কারণে আমরা সিলেক্টিভ কিছু গরু নিছি, শাহিয়াল গরুর মধ্যে এই 50টা এই মুহূর্তে আছে আমার কাছে, আর 20 থেকে 25টা গরু কালেক্ট করবো। তার মানে আমার এবার বলা যায় যে আমি হয়তো 100%, গতবার যদি ধরি 120টা, তাহলে এবার হয়তো 60-70% আমার কাছে গরু থাকবে। গত বছর আপনার ছিল কত? 120টা। 120টা সব সেল হয়ে গেছিল? হ্যাঁ, সব সেল হয়ে গেছিল। এই গত বছর গরু নেই আমার কাছে। কেন লাস্টে কয়েকটা ছিল যে আপনি গাবতলী হাটে নিয়ে গেছিলাম, গাবতলী হাট থেকে সেল করছি কয়টা 7টা গরু ওখান থেকে, আর বাদ বাকি সব ক্লিয়ার আমার। হ্যাঁ, কিন্তু এবছর তো আমার ধারণা ছিল আপনি 200-তে চলে যাবেন। না না, সেখানে আপনি অর্ধেকে চলে আসতেছেন। অর্ধেকে আসার কারণ একটাই যে আমি আসলে কস্টিং মিনিমাইজ করতে পারছি না, কোনোভাবেই লাভে যেতে পারছি না ফ্যাটেনিং করে। এই কারণে আমি আস্তে আস্তে কিন্তু মানে ফ্যাটেনিং কমিয়ে আমি গাভীর দিকে কিছুটা মিল্কিং এর দিকে আমি আপনার অগ্রসর হচ্ছি। বন্ধু যারা ছিল তারা কি এবছর গরু তুলছে, মানে বেশি বেশি গরু তুলছে? তো না না, এই মুহূর্তে যদি বলেন যে গতবারের তুলনায় 20% গরু কারো খামারে নাই। গতবারে যদি বলা যায় যে সারা বাংলাদেশে খামার যারা করছে, খামারে গরু বিক্রি করছে, সে মনে করলাম যে আমি 5 লাখ, এবার 1 লাখ গরু আছে। এত গরু শর্ট আছে মার্কেটে, মানে খামারের কাছে। আমাদের জন্য তো অশনি সংকেত, অশনি সংকট, মাংসের দাম বাড়বে। আমি এই যে ছোট্ট একটা গরু, এই গরু আরো 4 মাস আগে কালেক্ট করা। যখন আমরা ভাবতেছি যে ইন্ডিয়ান কোন জিনিস আমরা নিব না, ইন্ডিয়ান জিনিস বর্জন করব, গরু তো যদি আমরা মার খেয়ে যাই তাহলে তো ধরা খেয়ে যাবো। না, গরু আসলে মার খাবো না আমাদের, না আমাদের গরু আসলে বেসিক্যালি তো এখন ব্যবসাটা চলে গেছে একবার প্রান্তিক, যারা নিজেরা 2, 4, 5টা 10টা করে কাজ গরু লালন পালন করতেছে, তারা কিছুটা প্রফিট করতেছে, তাদের শ্রমটা ফ্রি দিচ্ছে তারা। হ্যাঁ, ঘাসটা দানাদারটা এইগুলা এত লাগে না, তাতে ঘাস লাগে শুধু। তারা কিছু ভালো করতেছে, কিছু কর্পোরেট হাউস আছে তারা ভালো করতেছে, যাদের হয়তো 500, 700, 1000, 2000 গরু আছে। তারা মিড লেভেলে যারা আমরা আছি তারা ভালো করার কোনো সুযোগ এই মুহূর্তে আমি দেখতেছি না একটাই কারণে যে এটা কষ্টের সাথে আমাদের প্রোডাকশনের যে উৎপাদন খরচ তা মিলতেছে না। আমাদের খরচ এবং উৎপাদনের যে কস্টিংটা আসে সেটার সাথে আমরা ব্যালেন্স করতে পারছি না। কুরবানিতে এবার যে গরু থাকবে সব গরু সবই আসলে সুন্দর গরু নিয়ে কাজ করব, লাল গরু এবং শাহিয়াল গরু নিয়ে। না মাশাআল্লাহ, আপনার যে গরুগুলো আছে দেখলে ভাই মনটা ভরে যায়, তাই না? প্রত্যেক গরু যে আমাদের ডাক্তার নুরুল আমিন ভাই বলতেন, হ্যাঁ, যে আপনি এমন গরু পছন্দ করবেন কুরবানির জন্য, পালন করবেন, তার শিঙের গুড়া থাকবে মোটা, কপাল থাকবে উঁচু, সুন্দর কুচ থাকবে, কালার থাকবে সুন্দর, চকচকাটা লাল কালার থাকবে, যেন যেই দেখবে তাকিয়ে থাকবে। মানে আছে না যে সুন্দর বস্তু, সুন্দর প্রাণী, আপনার গরুগুলো কিন্তু এখন স্যার আমি বলি, আপনি যদি বলেন যে 2025 সাল এখন, হ্যাঁ, এই 25 সাল কি 2024, 23, 21, 20 এমন চলবে না? আমরা তো পরিবর্তন আসছে দেশে, পরিবর্তনের সাথে কিন্তু আমাদের সব জায়গায় কিছু পরিবর্তন আসছে, কিন্তু খামারিদের নিয়ে কোনো পরিবর্তন আসে নাই। এমন একটা সেক্টর নিয়ে কাজ করে যে সেক্টরের কোনো মানে কি বলে লিডারশিপের অভাবে কেন নাই। কেজি সম্পদ উপদেষ্টা, আপনারা কি তার সাথে একটু শেয়ার করেন না? ওনার সাথে আমার মতো খামারি ওনার সাথে কিভাবে শেয়ার করবে? আমাদের যে লিডিং পজিশনে যারা আছে তারা শেয়ার করবে। তারা কারা তাদের তো আমরা বুঝি না। কখনো এই গ্রুপ, কখনো ওই গ্রুপ, এখনো এই গ্রুপিংই চলতেছে। আমি আপনাকে ছোট্ট করে, আমি আসলে অত দূর যাবো না এই কারণে যে যারা পলিটিক্স করে তাদের ওটা সাবজেক্ট। আমাদের সাবজেক্ট হলো আমার গরু লালন পালন করবো, কম খরচে গরু উৎপাদন করবো, কম খরচে গরু বিক্রি করবো, এটা আমাদের টার্গেট। তো এই টার্গেটে যদি আমি কথা বলি, দেখেন মানে গরু এমন একটা জিনিস, মানুষ একবেলা না খেয়ে থাকতে পারে, গরুকে একবেলা না খেয়ে রাখতে পারবেন না আপনি। গরু যদি অসুখ হয় সঙ্গে সঙ্গে ডাক্তার দিতে হবে। আমার নিজের অসুখ কিন্তু আমি ডাক্তার ট্রিটমেন্ট করার জন্য ধরেন 10 দিন আগে থেকে চিন্তা এখনো নিয়েই নেই। কিন্তু এরকম না, আপনি 1 কেজি কুড়া এখন পর্যন্ত মার্কেটে রাইট নাও 1 কেজি কুড়ার দাম 18-19 টাকা, 1 কেজি ধানের দাম 22 থেকে 25 টাকা। ধানের দাম, কুড়া তো বুঝেন, যেটা জ্বালানি হিসাবে ইউজ করতাম ছোটকাল, দেখতাম তুষ। 1 কেজি গমের ভুসির দাম হলো 45-46 টাকা, 47 টাকা। 1 কেজি গমের দাম 35 টাকা। আমাকে যুক্তির জায়গায় আসেন। 1 কেজি সোয়াবিন খোল এই রিসেন্টলি একটু দাম কমছে, তাও 70 টাকা নিচে না। সোয়াবিন তেলের দাম ধরেন 120 টাকা 30 টাকা। সোয়াবিন খোল যে সুবরা, এই যদি সেক্টর হয় তাহলে এই সেক্টরে আপনি ভবিষ্যৎ দেখেন কি করে? আপনি তো ইন্ডিয়ার উপর ডিপেন্ড করবেন না, আপনি পাকিস্তানের উপর ডিপেন্ড করবেন না। একটা সময় তো তাদের উপর ডিপেন্ডে চলে যেতে হবে, কারণ হারা যাচ্ছে, প্রতিনিয়ত খামারি এখান থেকে চলে যাচ্ছে। একটাই কারণ যে একটা গরু উৎপাদনের খরচ সেটা নিয়ে কেউ কাজ করে না। আমি মনে করি যে এই অধিদপ্তরে, প্রাণী সম্পদ অধিদপ্তরে কোনো কাজ করা উচিত না। উচিত শুধুমাত্র কিভাবে গরু কম খরচে গরু লালন পালন করে তার পদ্ধতি উদ্ভাবন করা, কম খরচে কিভাবে গরু লালন পালন তার পদ্ধতি উদ্ভাবন করা, কৃষকদের
হেল্প করা, খামারিদের হেল্প করা, যে ল্যান্ড দিয়ে হেল্প করা, প্রযুক্তি দিয়ে হেল্প করা, উন্নত জাতের গরু দিয়ে হেল্প করা, উন্নত জাতের ঘাস দিয়ে হেল্প করা, এখানে কাজ হচ্ছে না। কাজ হচ্ছে খালি ভ্যাকসিন মারো, ভিটামিন খাওয়াও, জাত ভালো দেখে গরু কিনো, এমনি গরু হয়ে যাবে। হবে না, এই সেক্টরটা এভাবে চলবে না, রান করবে না। এটা একটা যে কোনো জিনিস শুরু করলে মানুষ ধৈর্য ধরে 5-6 বছর, 7 বছর, 10 বছর ট্রাই করে, এরপর কি করে এটা ইস্টাবলিশমেন্টে আসে যে না এটা মানে কি বলে কনস্ট্যান্ট হয়েছে, এটা আর সম্ভাবনা নাই। এটা দিনে দিন ডিক্লাইন হচ্ছে, দিন দিন লস করতেছে। এমন কোনো খামারি নাই, ফ্যাটারিং খামারি নাই 2-4টা হাতে গোনা বাদে, আমি বলবো 80-90% খামারি ফ্যাটারিংয়ে লসে আছে। যারা হয়তো অবৈধ পদে গরু লালন পালন করতেছে, কারণ আমাদের কিছু মরালিটি আছে যেটা আমরা গরুকে কখনোই কিন্তু আমরা ভাত জাতীয় জিনিস ফিড বলতে গেলে এমনি ক্যাটেল ফিডও খাওয়াই না, বাট যদি খাওয়াই আমার আপত্তি নাই, ক্যাটেল ফিডও খাওয়ানো যায়, ব্রয়লার ফিড খাওয়ানো। গরু মার্কেট থেকে যে গরু কালেক্ট করতেছেন ফ্যাটারিংয়ের জন্য সব গরু হলো ভাত খাওয়ানো আর ব্রয়লার ফিড খাওয়ানো। এই ধরনের মানে নর্মস বিরোধী কোনো কাজ তো আমরা করি না। তো সো যেহেতু যারা ফ্যাটারিং করতেছে, তাহলে ব্রয়লার ফিড যদি গরু খায় মোটা তাজা করতে হয়, তাহলে পানি সরবরাহ অধিদপ্তরে ডিক্লেয়ার করা উচিত। আর ডিক্লেয়ার যদি নাই করে তাহলে তাদের অভিযান করানো উচিত, যেরকম ভোক্তা অধিকার যেরকম অভিযান করে, তাহলে খামারিদের অভিযান করা উচিত। তোমার খামার কি খাওয়াচ্ছে গরু আমি দেখতে চাই। হঠাৎ করে চলে যায় একটা খামারে, তার খাওয়ার ম্যানেজমেন্ট দেখুক, সেখানটাই ব্রয়লার ফিড আছে কিনা, সেখানে অবৈধ। বৈধ অবশ্যই 100% অবৈধ, এটা আমার জানার মতো এখন পর্যন্ত। আর যদি বৈধতায় দেয় তাহলে বলুক সবাই ইউজ করে এটা। কিন্তু আমি যখন বাজার থেকে একটা গরু কিনছি, গরুটা আমার খামারে আসতেছে, গরুটা আমার গরু আসে কি প্রথম ওয়েট লস করছে, 500 কেজি গরু 400 কেজি হয়েছে। কেন ওয়েট লস করতেছে? ও আমার খাওয়ার ম্যানেজমেন্টই নিতে পারছে না, ও আমার দানাদার খাচ্ছে না, ও আমার সালিসে অভ্যাস নাই, ওর ঘাসের অভ্যাস নাই, ও ব্রয়লার ফিডে অভ্যস্ত, ও ভাতে অভ্যস্ত। আমি তো ভাই আমাকে বিজনেস না করলেও তো ব্রয়লার ফিড খাওয়াবো না, আমি ভাত খাওয়াবো না গরুকে। এটা আমার হচ্ছে মোরাল একটা ইস্যু। তো এই জায়গাটা হলে আমাদের কাজ করতে হবে। আমাদের শুধুমাত্র মানে প্রশাসনিক যে দিক আছে বুঝছেন, যেরকম মনে করেন যে এখানে গরুর ফার্মার করতেছি, হঠাৎ করে দেখা যাচ্ছে যে পরিবেশ অধিদপ্তর থেকে কল আসবে, আপনার এখানটাই করছেন পরিবেশের লাইসেন্স। আর গরু লালন পালন পরিবেশের লাইসেন্স কি? গরু লালন পালন পরিবেশের লাইসেন্স কি আমাকে বলেন? আসে, হ্যাঁ, টাকা দেন অমুক এগুলো আছে, কিন্তু আপনি বলেন একটা গরুকে একটা গরুকে আপনি অর্গানিক প্রোডাক্ট আর এই যে ফ্যাটারিং এর যে এই যে দ্রুত মোটা তাজাকরণ যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা এক হবে না। কিন্তু আমরা যারা একটু নীতির মধ্যে থেকে চেষ্টা করি যে গরু লালন পালন করা এবং ভালো একটা গরু তৈরি করা, প্রাইজের সময় মার্কেটে যায় দেখবেন যে ওই ব্রয়লারের ফিড খাওয়া গরু, ওই ভাত খাওয়া গরু আমার চাইতে দাম বেশি পাচ্ছে। দেখতে সুন্দর গোল হয়, গায়ে মোটা, কিন্তু এটা তো বুঝতে হবে আমাদের। আমরা আসলে নিতে পারি না এখনো, আমরা এখনো দেশকে বোঝাতে পারি নাই যে তুমি যে প্রোডাক্টটা খাচ্ছ সেই প্রোডাক্টটা তোমার শরীরে হার্মফুল কিনা। হ্যাঁ, এই জায়গাটাইতে আমার প্রশ্ন হলো এখন যারা কাজ করতেছে আমরা, তারা এই কস্টিং নিয়ে কাজ করতে হবে, নাহলে এটা নিয়ে কাজ করা এগুলো রোজারিতে আমার টার্গেটটা ছেড়ে দেওয়া, যে কোনো কারণে নাও ছাড়ি তাহলে কুরবানিতে চলে যাবে। হ্যাঁ, আমাদের দেশে এগুলো দেশে মুররা, আমাদের যে ইয়ে যাত্রা এটা সব একই ব্রিডের, কুষ্টিয়ার থেকে এগুলো নিয়ে আসা, কুষ্টিয়া থেকে। অনেক সুন্দর আছে। যারা আসলে এখন তো বিবাহের, তারপরে বিভিন্ন পারিবারিক অনেক ধরনের অনুষ্ঠানের সময় যদি কেউ মহিষ পছন্দ করেন চলে আসতে পারেন আমাদের। হ্যাঁ, নিতে পারবে, এখনো নিতে পারবে, এগুলো আমরা ছাড়তে পারবো। এগুলো কেমন দামে ছাড়বেন? এগুলো তো আসলে আমরা তো আসলে সবসময় লাইভ ওয়েটে গরু মহিষ বিক্রি করি, এগুলো লাইভ ওয়েটে দিতে পারবো। কেমন দাম পড়বে? লাইভ ওয়েটে কত আসবে, হয়তো 450-500 টাকার মধ্যে থাকবে। না, প্রোটিনের ঘাটতি যেটা আছে সেটা তো আমাদের আসলে আবারও বলি যে দেশ, আপনি আমার সাথে একদম একমত হবেন, যদি কৃষক ঠিক না থাকতো, লস করার পরে কৃষক ধান উৎপাদন, গম উৎপাদন করবে, লস করার পরে মৎস্যজীবী মৎস্য উৎপাদন করতেছে, লস করার পরেও ডেয়ারি ফার্মে ডেয়ারি দুধ উৎপাদন হচ্ছে, লট করার পরে ফ্যাটারিংয়ের চেষ্টা করতেছে আজ না কাল ভালো হবে, এভাবে উৎপাদন কতদিন আর টিকবো না তোমরা। যদি আমরা নাই টিকতে পারি তাহলে তো দেশ টিকবে না। দেশটা টিকেই আছে আমাদের এটার উপরে, এক রেমিটেন্স, এক গার্মেন্টস, আর এক এই আমাদের কৃষি এগ্রিকালচার সার্ভিস। এই তো আগে তো আপনার খামারে গাভী ছিল না, হঠাৎ গাভী তো আসেন, গাভী দেখাই, চলেন যাই গাভী নিয়ে কথা বলি একটু, তাহলে বেটার হবে। বন্ধুরা, আমরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। গাভী নিয়ে আমরা একটা নতুন পর্ব করবো, আপনার সেই প্রতিবেদনটা দেখার অপেক্ষা থাকুন। যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমাদের এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানেও আপলোড করা হবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।